শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 6 মার্চ শুক্রবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো কিছু শর্ত মেনে নিলে মিয়াদেরও আপন করে নিতে রাজি বিজেপি। ভোটের মুখে মুখ্যমন্ত্রীর কথায় নয়া সুর। শিলচর রঙ্গিয়া এক্সপ্রেস এখন সপ্তাহে 7 দিনই। সাংসদ কুনাথকে কৃতজ্ঞতা মেডিসিন রিটেইল অ্যান্ড হোলসেলার্স অ্যাসোসিয়েশনের। জবাইনপুরে 1,02,00,000 টাকার রাস্তার কাজের শিলান্যাস করলেন প্রাক্তন সাংসদ তথা বিধায়ক মিশন। সরকারের বড় সিদ্ধান্ত, 16 বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ কর্ণাটকে। রাশিয়ার তেল কেনার ক্ষেত্রে 30 দিনের ছাড় দিল ভারতকে যুক্তরাষ্ট্র। সেনেটে জয়, ইরান অভিযানে ট্রাম্পকে ছাড়পত্র মার্কিন আইনসভার। 2 মাস চলতে পারে সংঘাত। রামকৃষ্ণনগরের সীমান্ত গ্রামে জনগণের হাতে আটক 4 গরু চোর, 3টি গাভী উদ্ধার, বাজেয়াপ্ত অটোরিকশা কার। কাটিগোড়ায় 6টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন সাংসদ পরিমলের। গ্রামাঞ্চলে স্ট্রোক আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমশ বাড়ছে। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে স্ট্রোক রেজিস্ট্রি প্রজেক্টের রিভিউ মিটিং। এবং সর্বশেষ খবরটি হলো এক হাপে 2 তরোয়াল, জাকির না নিজাম, কার ভাগ্যে জুটবে অগপর টিকিট। এবারে শুনুন বিস্তারিত খবর। মিয়া মুসলিমরা মোটেও বিজেপির শত্রু নন। কিছু শর্ত মেনে নিলে অচিরেই মিয়ারাও হয়ে উঠতে পারেন গেরুয়া শিবিরের বন্ধু। এমনই মন্তব্য করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, লাভ জেহাদ, জমি জেহাদ, বাল্যবিবাহ, বহুবিবাহ ইত্যাদি থেকে সরে আসুন মিয়ারা। দনিদিন ভারত মাতা কি জয়, প্রথম থেকে শেষ পংক্তি অবধি গেয়ে উঠুন বন্দে মাতরম। তখন মিয়াদেরও আপন করে নেবে বিজেপি। কিছু কিছু কার্যকলাপ বন্ধ হলে ওই সম্প্রদায়কে কখনো প্রতিপক্ষ হিসেবে দেখবে না গেরুয়া শিবির। গুয়াহাটির বাজপেয়ী ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, মিয়ারা আমাদের শত্রু নন। কেউ যদি দেশকে ভালোবাসেন এবং ভারত মাতা কি জয় বা বন্দে মাতরম বলতে দ্বিধা না করেন, তাহলে তাকে নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। তার বক্তব্য, বিজেপির আপত্তি কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে নয়, বরং কিছু নির্দিষ্ট প্রথা ও তাদের কাজকর্মের বিরুদ্ধে। মুখ্যমন্ত্রীর এও দাবি, গত কয়েক বছরে তার সরকার এসব ইস্যুর বিরুদ্ধে ধারাবাহিক পদক্ষেপ নিয়েছে। একই সঙ্গে তিনি ইঙ্গিত দেন, এই সমস্যাগুলি যদি বন্ধ হয় তাহলে বিজেপির সঙ্গে আর মিয়া মুসলিমদের কোনো বিরোধ থাকবে না। এদিকে বিরোধী রাজনৈতিক শিবিরের দাবি, কোর্টের হস্তক্ষেপের জন্যই মিয়া নিয়ে সুর নরম করেছেন হিমন্ত। প্রসঙ্গত, ভোটের মুখে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ঘৃণাবার্তা ছড়ানোর অভিযোগ এনে বেশ কিছু আর্জি জমা পড়ে গৌহাটি হাইকোর্টে। আদালত এ নিয়ে মুখ্যমন্ত্রীকে নোটিশও জারি করে এরপরই সুর নরম করেছেন তিনি, এমনটাই মনে করছে অভিজ্ঞ মহল, যা নতুন করে রাজনৈতিক আলোচনার জন্ম দিয়েছে। এদিকে 26-এর নির্বাচনকে সামনে রেখে সংখ্যালঘু অধ্যুষিত আসনগুলিতে বিজেপির কৌশল নিয়েও কথা বলেন হিমন্ত বিশ্ব। মুখ্যমন্ত্রীর বক্তব্য, রাজ্যের একাধিক সংখ্যালঘু অধ্যুষিত আসনে ভোটে লড়বে বিজেপি, তবে সেখানে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে ধর্ম কোনো মানদণ্ড হবে না। তিনি বলেন, 2-4টি সংখ্যালঘু অধ্যুষিত আসনে ভোটে লড়বে বিজেপি। প্রার্থী বেছে নেওয়া হবে সংশ্লিষ্ট বিধানসভা এলাকার জনসংখ্যার ধরন ও সংশ্লিষ্ট প্রার্থীর জয়ের সম্ভাবনা খতিয়ে দেখে। ধর্মের ভিত্তিতে প্রার্থী বাছাই আমরা করব না। তার মতে, রাজনৈতিক লড়াইয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় জয়ের সম্ভাবনা এবং সংগঠনের শক্তি। সব মিলিয়ে এটাই বলা যায় যে 26-এর আগে মিয়া ভোট টেনে নেওয়ার ক্ষেত্রে নজর পড়েছে বিজেপির। তাই মুখ্যমন্ত্রী সুর যেমন নরম করেছেন, তেমনি একাধিক আসন থেকে প্রার্থী নামানোর ইঙ্গিতও দিচ্ছেন। পরবর্তী খবরটি হলো, বড় সিদ্ধান্ত নিল কর্ণাটক সরকার। কিশোর কিশোরীরা সোশ্যাল মিডিয়ায় মন দেওয়ার ফলে হারাচ্ছে পড়াশোনার উপর ফোকাস, ফিকে হচ্ছে সামাজিক জীবন, এই অভিযোগ বহু মানুষের। এবার এই বিষয়ে বড় সিদ্ধান্ত নিয়ে ফেলল কর্ণাটকের সরকার। আজ বাজেট পেশ হয়েছে কর্ণাটক বিধানসভায়। সেখানেই বড় সিদ্ধান্তের কথা জানালেন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। রাজ্য বাজেট উপস্থাপনের সময় কর্ণাটকের মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন, 16 বছরের কম বয়সীরা আর সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারবে না। তার মতে, শিশুদের উপর মোবাইল ব্যবহারের ক্রমবর্ধমান বিরূপ প্রভাব রোধ করতে এই কড়া পদক্ষেপ। গত মাসে বেঙ্গালুরুতে রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে আলোচনায় বসেন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। সম্মেলনে এই বিষয়টি উত্থাপন করেন মুখ্যমন্ত্রী। এই বিষয়ে উপাচার্যদের মতামত চেয়েছিলেন তিনি। আলোচনায় মুখ্যমন্ত্রী শিশু কিশোর পড়ুয়াদের উপর মোবাইল আসক্তি, অনলাইন গেমিংয়ের প্রভাব নিয়ে আলোচনা করেন। তারপরই এদিনের সিদ্ধান্ত।
এছাড়া কর্ণাটক সরকার সম্প্রতি শিশুদের বই পড়া এবং লাইব্রেরি পরিদর্শনে উৎসাহিত করার জন্য একটি বিশেষ সচেতনতা কর্মসূচি শুরু করেছে। পরবর্তী খবরটি হলো, রাশিয়ার তেল কেনার ক্ষেত্রে 30 দিনের ছাড় দিল ভারতকে যুক্তরাষ্ট্র। বিশ্বে অপরিশোধিত তেলের বাজারকে চাঙ্গা করতে রুশ নীতি নমনীয় করার ইঙ্গিত দিল আমেরিকা। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন রাশিয়ার তেল কেনার ক্ষেত্রে 30 দিনের ছাড় দিল ভারতকে, তবে শর্ত একটি, তা হলো এই ছাড় কেবলমাত্র সমুদ্রপথে আটকে থাকা তেলের ট্যাঙ্কার বা জাহাজের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। অর্থাৎ যুদ্ধ পরিস্থিতির কারণে সমুদ্রে আটকে থাকা তেল কিনতে পারবে ভারত। একটি বিবৃতি দিয়ে এমনটাই জানিয়েছেন আমেরিকার অর্থসচিব স্কট বেসেন্ট। পরবর্তী খবরটি হলো, শিলচর রঙ্গিয়া এক্সপ্রেস এখন সপ্তাহে 7 দিনই। কোনাদকে কৃতজ্ঞতা মেডিসিন রিটেইল অ্যান্ড হোলসেলার্স অ্যাসোসিয়েশনের। শিলচর রঙ্গিয়া এক্সপ্রেস ট্রেন সপ্তাহে 6 দিনের পরিবর্তে 7 দিনই চালানো হোক, এই দাবিতে রাজ্যসভা সাংসদ কোনাদ পুরকায়স্থের মাধ্যমে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে স্মারকপত্র দিয়েছিলেন অল কাছাড় মেডিসিন রিটেইল অ্যান্ড হোলসেলার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা। দাবির পক্ষে মেডিসিন অ্যাসোসিয়েশনের সদস্যরা যুক্তি দিয়েছিলেন, শিলচর রঙ্গিয়া এক্সপ্রেস ট্রেন সপ্তাহে 6 দিন চলছে, কিন্তু শনিবার গুয়াহাটি যাওয়ার জন্য কোনো এক্সপ্রেস ট্রেন নেই। এমনকি রবিবার গুয়াহাটি থেকে কোনো এক্সপ্রেস ট্রেন নেই শিলচর আসার। ফলে শিলচর রঙ্গিয়া ট্রেনের যাত্রা 6 দিনের জায়গায় 1 দিন বাড়িয়ে দিলে সমস্যা মিটে যাবে। রেলমন্ত্রীর সঙ্গে আলোচনা করে কোনাদ এই সমস্যার সমাধান চেয়েছিলেন। কোনাদের দাবি মেনে নিয়ে শেষমেশ সপ্তাহে 7 দিনই করা হয়েছে ট্রেনটির যাত্রা। দীর্ঘদিনের এই দাবিটি পূর্ণ হওয়ায় বিবৃতি জারি করে কোনাদ পুরকায়স্থকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান অ্যাসোসিয়েশনের সদস্যরা। পরবর্তী খবরটি হলো, উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের জবাইনপুরের একটি রাস্তার কাজের শিলান্যাস করেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ মিশন রঞ্জন দাস। রাস্তার শিলান্যাস করে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, আমি কৃষক পরিবারের ছেলে, তাই আপনাদের দুঃখ কষ্ট আমি খুব ভালো বুঝি। কৃষকদের দাবি ছিল বন্যার ফলে তাদের ক্ষেত সহ ক্ষেতের জমি জলের তলায় চলে যায়। এতে কষ্টের রোপণ করা ধানের চারা বন্যার জলে গ্রাস করে নেয়। প্রাক্তন সাংসদ মিশন দাস উপস্থিত কৃষকদের জমির জল নিষ্কাশনের ব্যবস্থা করে দেওয়ার প্রতিশ্রুতি দেন। বিজেপি নেতা তথা প্রাক্তন সাংসদ মিশনবাবুর তৎপরতায় টুলগেটের সামনে থেকে প্রায় 1.5 কিলোমিটার রাস্তার জন্য বরাদ্দ হয় 1,02,00,000 টাকা। এই শিলান্যাস অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি জানান, পুরো রাস্তার কাজ সম্পূর্ণ করতে বাকি যা অর্থের প্রয়োজন বিধানসভা নির্বাচনের পর তিনি সেগুলো বরাদ্দ করা হবে। অবসরপ্রাপ্ত শিক্ষক রঘুবীর দাসের পৌরোহিত্যে আয়োজিত সভায় উপস্থিত বক্তারা মিশন দাসকে বিধানসভা নির্বাচনে প্রার্থী হয়ে নির্বাচনে লড়ার জন্য অনুরোধ করেন। এতে পুরো এলাকাবাসী হিন্দু মুসলিম সবাই তার সঙ্গে থাকবেন বলেও প্রতিশ্রুতি দেন। পরবর্তী খবরটি হলো, শিলচর লোকসভা নির্বাচনী এলাকার অন্তর্গত কাঠিগোড়া বিধানসভা কেন্দ্রের 6টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য। আনুমানিক 28 লক্ষ টাকা ব্যয়ের এই প্রকল্পগুলি সাংসদের স্থানীয় এলাকা উন্নয়ন তহবিল থেকে খরচ করা হচ্ছে। অনুষ্ঠানে বক্তব্য পেশ করতে গিয়ে সাংসদ বলেন, কেন্দ্র এবং রাজ্য উভয় স্থানে বিজেপি সরকার গঠনের পর থেকে শিলচর লোকসভা কেন্দ্রে উল্লেখযোগ্য উন্নয়নমূলক কাজ হচ্ছে। নতুন স্কুল ভবন তৈরির মাধ্যমে স্কুলের পরিকাঠামো উন্নয়নের চেষ্টা চলছে, তেমনি কমিউনিটি সেন্টারের মাধ্যমে জনজীবনকে সমৃদ্ধ করতে মন্দিরে কমিউনিটি হল নির্মাণ করে আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি যাত্রীবাহী শেড, শৌচাগার, কালভার্ট এবং সিসি রাস্তা নির্মাণের মাধ্যমে জনসাধারণের বিভিন্ন সমস্যার সমাধান করা হচ্ছে। এদিন সাংসদ 4টি কমিউনিটি হল নির্মাণ, একটি সাংস্কৃতিক হল এবং সীমানা প্রাচীর নির্মাণ প্রকল্পের শিলান্যাস করেন। পরবর্তী খবরটি হলো, এক হাপে 2 তরোয়াল, জাকির না নিজাম, কার ভাগ্যে জুটবে অগপর টিকিট। হাইলাকান্দি ও আলগাপুর বিধানসভা এলাকার 2 AIUDF বিধায়ক জাকির হোসেন লস্কর ও নিজামুদ্দিন চৌধুরী আগামী 1-2 দিনের মধ্যেই আসাম গণপরিষদ দলে যোগদান করতে পারেন। মুখ্যমন্ত্রী দিশপুরে এমনই ইঙ্গিতপূর্ণ ঘোষণা করেছেন। তবে রাজনৈতিক মহলের মতে নিজেদের অনিশ্চিত রাজনৈতিক ভবিষ্যৎ রক্ষা করতেই এই 2 বিধায়ক দল বদলের পথে হাঁটছেন। অন্যদিকে সোনার বিধায়ক করিমউদ্দিন ভুঁইয়াও নিজের রাজনৈতিক ভবিষ্যৎ সুরক্ষিত করতে হাতির পিঠে চড়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি ইতিমধ্যে আনুষ্ঠানিকভাবে বদরুদ্দিন আজমনের দল AIUDF ত্যাগ করেছেন। উল্লেখ্য, নিজামুদ্দিন চৌধুরী ও জাকির হোসেন লস্করকে দল বিরোধী কার্যকলাপের অভিযোগে
আগেই এআইইউডিএফ থেকে সাসপেন্ড করা হয়েছিল, তাই অগপতে যোগদানের ক্ষেত্রে তাদের আনুষ্ঠানিকভাবে দল ছাড়ার প্রয়োজন পড়েনি। 2021 সালের বিধানসভা নির্বাচনে ধর্মীয় আবেগকে কাজে লাগিয়ে এআইইউডিএফ রাজ্যে 15টি আসন দখল করেছিল। এই 15 জন বিধায়কের মধ্যে হাইলাকান্দি জেলারই 3 জন ছিলেন। কিন্তু বর্তমানে আজমলের দলের জনপ্রিয়তা প্রায় শূন্যের কোটায় নেমে এসেছে বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে। গত লোকসভা নির্বাচনে ধুবড়ী আসন থেকে বদরুদ্দিন আজমল প্রায় 10 লক্ষ ভোটের ব্যবধানে পরাজিত হন। করিমগঞ্জ লোকসভা আসনেও এআইইউডিএফ প্রার্থীর ফলাফল ছিল অত্যন্ত হতাশাজনক। সেই সঙ্গে হাইলাকান্দির 3 বিধায়ক মিলেও দলীয় প্রার্থীর পক্ষে প্রায় 10,000 ভোট নিশ্চিত করতে পারেননি। অনেকের মতে তখন থেকেই দলের ভরাডুবির শুরু, পাশাপাশি নিজেদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। সব মিলিয়ে রাজনৈতিক জীবনের অন্ধকার ভবিষ্যতের মধ্যে সামান্য আলো খোঁজার চেষ্টা করতেই তারা অগপতে যোগদানের সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে করা হচ্ছে। আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য অগপই তাদের শেষ ভরসা হয়ে উঠছে বলেও রাজনৈতিক মহলের মত। অনেক দিন ধরেই হাইলাকান্দির বিধায়ক জাকির হোসেন বিজেপি অথবা আসাম গণপরিষদে যোগদানের চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। অন্যদিকে নিজামুদ্দিন চৌধুরী প্রথমে ভেবেছিলেন অখিল গগৈ রাইজর দলে যোগ দেবেন, তবে শেষ পর্যন্ত তিনিও অগপর দিকেই ঝুঁকেছেন এবং আলগাপুর কাটলিজোড়া বিধানসভা আসনে প্রতিদ্বন্দ্বিতা করার চেষ্টা চালাচ্ছেন। একই আসনে টিকিট পাওয়ার জন্য চেষ্টা করছেন জাকির হোসেন লস্করও। দুজনেই নিজেকে মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ বলে দাবি করছেন এবং ঘনিষ্ঠ মহলে জানাচ্ছেন যে মুখ্যমন্ত্রী নাকি তাদের আলগাপুর কাটলিজোড়া আসন থেকে টিকিট দেওয়ার আশ্বাস দিয়েছেন। তবে শেষ পর্যন্ত অগপর প্রার্থী হিসেবে জাকির না নিজামকে মনোনয়ন পান তা অবশ্য সময় বলবে। তবে দুজনেই যে প্রার্থিত্বের আশাতেই অতুল বোরার দলে যোগদানের সিদ্ধান্ত নিয়েছেন তা রাজনৈতিক মহলে স্পষ্ট। সরকারিভাবে তারা দাবি করছেন নিজেদের ভোটারদের চাহিদার কারণেই অগপতে যোগদানের সিদ্ধান্ত নিয়েছেন। তবে স্থানীয় ভোটারদের একাংশ ইতিমধ্যে তাদের গদ্দার বলেও অভিহিত করতে শুরু করেছেন। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।